আমরা আলোচনা করব এরিথ্রোপয়েসিস নিয়ে। তাহলে হোয়াট ইজ এরিথ্রোপয়েসিস? এরিথ্রোপয়েসিস হচ্ছে হেমাটোপয়েসিসের একটা পার্ট, ঠিক আছে। এরিথ্রো মানে আমরা জানি আরবিসি, তাহলে আরবিসির তৈরি হওয়া বা আরবিসি ফরমেশনের যে প্রসেস সেটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। এখন আমরা দেখব যে এই আরবিসি কীভাবে তৈরি হয়। আমি সব কিছু ডায়াগ্রাম তৈরি করে রেখেছি, শুধু আমি মনে করিয়ে দিই যে স্টেম সেল প্রথমে দুই ভাগে ভাগ হয়। একটা করে লিম্ফয়েড সিরিজ, যেখান থেকে আমার লিম্ফোসাইটগুলো তৈরি হয়, ন্যাচারাল ক্লাসের এবং ডেনড্রাইটিক সেল তৈরি হয়। আর এটা হচ্ছে মায়োলয়েড সিরিজ, যেখান থেকে আমার নিউট্রোফিল, ইসনোফিল, বেসোফিল, মাস্ট সেল, তার সঙ্গে আমার আরবিসি তৈরি হয়। তাহলে আমরা পুরোটা নিয়ে আলোচনা করছি না, আমি শুধু আলোচনা করব যে আরবিসি কীভাবে তৈরি হচ্ছে বা এরিথ্রোপয়েসিস নিয়ে। তাহলে এই এরিথ্রোপয়েসিসের ফার্স্ট ফেজ হচ্ছে এই মায়োলয়েড সিরিজ থেকে আমার প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রোজেনিটার সেল। এই প্রোজেনিটার সেল থেকে আমার তৈরি হয় BFUE মানে বার্স্ট ফর্মিং ইউনিট ফর এরিথ্রোসাইট, আর এখান থেকে তৈরি হয় কলোনি ফর্মিং ইউনিট ফর এরিথ্রোসাইট। এগুলো তৈরি হলো। কী তৈরি হলো? প্রোজেনিটার সেল। প্রোজেনিটার সেল থেকে আমার বার্স্ট ফর্মিং ইউনিট ফর এরিথ্রোব্লাস্ট আর কলোনি ফর্মিং ইউনিট ফর এরিথ্রোব্লাস্ট। এবার এই কলোনি ফর্মিং ইউনিট ফর এরিথ্রোব্লাস্ট থেকে আমার তৈরি হয় কি, প্রথম যেটা তৈরি হয় তার নাম হচ্ছে প্রোনর্মোব্লাস্ট বা প্রো এরিথ্রোব্লাস্ট। ক্লিয়ার? প্রথমে কি তৈরি হয় আমার প্রোনর্মোব্লাস্ট বা প্রো এরিথ্রোব্লাস্ট। এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্স? এর সাইজটা হচ্ছে খুব একটা বড় ধরনের হবে, বড় সাইজ হবে, প্রায় 15 থেকে 20 মাইক্রোমিটার। ঠিক আছে, আমরা নর্মাল আরবিসি সাইজ জানি কত, 7.5 মাইক্রোমিটার। তাহলে সেটা এখানে কিন্তু এটা 15 to 20 মাইক্রোমিটার ইন সাইজ হবে। ঠিক আছে, আর এর একটা বড় একটা নিউক্লিয়াস থাকবে, বিগ নিউক্লিয়াস, একটা বড় একটা নিউক্লিয়াস থাকবে। আর এর মধ্যে কিন্তু কোনো হিমোগ্লোবিন থাকবে না, পুরোটাই একদম বেসোফিলিক স্টেনগুলো নেবে, বেসোফিলিক স্টেন নিয়ে একদম ব্লু ব্লু দেখাবে। একটা বড় একটা নিউক্লিয়াস দেখতে পাবো আমরা, কোনো হিমোগ্লোবিন আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে এটাকে বলবো প্রো নর্মোব্লাস্ট বা প্রো এরিথ্রোব্লাস্ট। ঠিক আছে, এরপরে ম্যাচুরেশন হয়ে আমার কি তৈরি হবে, এরপরে এইটা ম্যাচুরেট হবে, এটা ডিফারেন্সিয়েট হবে এবং তৈরি হবে কি আর্লি নর্মোব্লাস্ট। ঠিক আছে, এখন এখানে একটা কথা বলে দিই যে প্রো নর্মোব্লাস্ট বা প্রো এরিথ্রোব্লাস্ট এইটাই হচ্ছে ফার্স্ট মরফোলজিক্যালি রেকগনাইজেবল প্রিকারসার অফ আরবিসি। এইগুলোকে বলা হয় প্রিকারসার অফ আরবিসি। ঠিক আছে, এই যে প্রিকারসার অফ আরবিসিগুলোর মধ্যে এই পুরো নর্মোব্লাস্টকে বলা হয় ফার্স্ট মরফোলজিক্যালি রেকগনাইজেবল আরবিসি। মানে বোন ম্যারো যখন আমরা স্লাইড দেখব তখন কিন্তু আরবিসির এই স্টেজটাই প্রথম দেখতে পাবো। এর আগে আমরা না প্রোজেনিটার সেল দেখতে পাবো না অন্য কোনো সেল দেখতে পাবো। আমরা প্রথম দেখতে পারবো আরবিসির জন্য প্রো নর্মোব্লাস্ট বা প্রো এরিথ্রোব্লাস্ট। ঠিক আছে, তাহলে এর পরের স্টেজে তৈরি হয় আমার আর্লি নর্মোব্লাস্ট। এই আর্লি নর্মোব্লাস্টের ক্যারেক্টারিস্টিক্স কি? এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর সাইজটা এর তুলনায় একটু কম হবে। ওর যেমন 15 থেকে 20 মাইক্রোমিটার ছিল, এর কিন্তু 13 থেকে 17 মাইক্রোমিটার। ঠিক আছে, আর এর নিউক্লিয়াসটা একটা বড় নিউক্লিয়াস থাকবে, কিন্তু এর চেয়ে ছোট একটা নিউক্লিয়াস থাকবে, কিন্তু একটা বিগ বাট স্মলার নিউক্লিয়াস দ্যান দ্য প্রো নর্মোব্লাস্ট। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন এখানে তৈরি হবে আর্লি নর্মোব্লাস্ট থেকে আমার তৈরি হয় ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। এই ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ফেজ। যে ফেজটাতে কী হয় আমার হিমোগ্লোবিন স্টার্টস অ্যাপিয়ার, মানে এই স্টেজ থেকে কিন্তু আমার আরবিসি সাইটোপ্লাজমের মধ্যে হিমোগ্লোবিনের উপস্থিতি আমরা দেখতে পাই। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু একটা নিউক্লিয়াস থাকবে এবং সেই নিউক্লিয়াসটার সাইজ হবে 11 থেকে 15 মাইক্রোমিটার, মানে আগেরটার চেয়েও আর একটু ছোটো হয়ে যাবে, সাইজটা ছোটো হয়ে যাবে, নিউক্লিয়াসের সাইজটাও ছোটো হয়ে যাবে এবং এর মধ্যে হিমোগ্লোবিন অ্যাপিয়ার হতে শুরু করবে। তাহলে এটা অনেক সময় কোশ্চেন পড়ে যায় যে কোন স্টেজে হিমোগ্লোবিন আমার প্রথম দেখতে পাই। সেই স্টেজটা হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। এইটাকে আবার অনেক সময় বলা হয় মেটাক্রোমাটিক স্টেজ বলা হয়। মেটাক্রোমাটিক মানে হচ্ছে পলিক্রোমাটিক স্টেজ বলা হয়। পলিক্রোমাটিক মানে হচ্ছে অনেকগুলো কালার, পলি মানে অনেকগুলো, ক্রোম মানে কালার। কেন বলা হয়? কারণ এখানে হিমোগ্লোবিনের জন্য লাল লাল কালার দেখতে পাওয়া যায় এবং নিউক্লিয়াসের জন্য নীল কালার। এই স্টেজে কিন্তু আমার বেসোফিলিক এবং অ্যাসিডিক দুটো স্টেনেরই কালার বোঝা যায়, সেই জন্য এটাকে বলা হয় পলিক্রোমাটিক স্টেজ। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট স্টেজ। ঠিক আছে, ইন্টারমিডিয়েট থেকে আমার তৈরি হয় লেট নর্মোব্লাস্ট। কি তৈরি হয়? লেট নর্মোব্লাস্ট। এই লেট নর্মোব্লাস্টের সাইজ হচ্ছে 8 থেকে 10 মাইক্রোমিটার। এখানে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন থাকবে, নিউক্লিয়াসটা আগের তুলনায় আরও ছোটো হয়ে যাবে, কিন্তু নিউক্লিয়াস থাকবে, কিন্তু আগে যেরকম ছিল তার চেয়েও নিউক্লিয়াসটা আরও ছোটো হয়ে যাবে। এটাকে বলা হয় লেট নর্মোব্লাস্ট। এরপরে আসছে আমার লেট নর্মোব্লাস্টের পরের স্টেজ হচ্ছে রেটিকুলোসাইট।
রেটিকুলোসাইটের ক্যারেক্টারিস্টিক্স কি, এর সাইজটা মোটামুটি আরবিসির মতো হয় বা আরবিসির চেয়ে সামান্য একটু বেশি হয়। প্রচুর পরিমাণে পুরো সাইটোপ্লাজম জুড়ে হিমোগ্লোবিন থাকবে, কিন্তু সেই সাইটোপ্লাজমের মধ্যে আমরা কিছু এরকম আরএনএ স্ট্র্যান্ড দেখতে পাবো, আরএনএ স্ট্র্যান্ড দেখতে পাবো, ঠিক আছে। এইগুলো বলে রেমন্যান্টস অফ আরএনএ, ঠিক আছে। এরকম কিছু মানে নিউক্লিয়াসটা যখন আস্তে আস্তে ভ্যানিশ হচ্ছে, এই নিউক্লিয়াসের মধ্যে কি ডিএনএ আরএনএ থাকে, সেই আরএনএর কিছু স্ট্র্যান্ড আমরা দেখতে পাই সাইটোপ্লাজমের মধ্যে আরবিসির, ঠিক আছে। তো এই স্টেজটাকে বলা হয় রেটিকুলোসাইট। এর সাইজ হয় কত 7.5 to 8 মাইক্রোমিটার। হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি থাকে, কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু কিছু আরএনএ রেমনেন্টস আমরা দেখতে পাই, ঠিক আছে। এরপরে স্টেজ হচ্ছে এখান থেকে ম্যাচিওর হয়ে আমার তৈরি হয় ম্যাচিওর্ড আরবিসি, ঠিক আছে। এই আরবিসি সাইজ 7.5 মাইক্রোমিটার, আমরা সবাই জানি কোনো নিউক্লিয়াস থাকবে না, পুরোটা হিমোগ্লোবিন দিয়ে আমার ভর্তি থাকবে। তাহলে এটা গেল আমার ম্যাচুরেশন স্টেজ অফ আরবিসি, ঠিক আছে। এটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। এখন একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমি এখানে বলছিলাম পুরো নর্মোব্লাস্ট, এখানেও ছিল আমার ব্লাস্ট, ঠিক আছে। এখানে আমার ছিল ব্লাস্ট, এখানে ছিল ব্লাস্ট, এখানেও ছিল ব্লাস্ট, এখানেও ছিল ব্লাস্ট, এখানেও ছিল ব্লাস্ট, এখানে হঠাৎ সাইট চলে গেলো কেন? তাহলে ব্লাস্ট আর সাইটের মধ্যে পার্থক্য কী? ব্লাস্ট সেল আমরা সেই সেলগুলোকে বলি যে সেলগুলো পরবর্তীকালে আরও ম্যাচুরেশন হয় এবং যাতে ডিফারেন্সিয়েশন হয়। আমরা দেখতে পেলাম কি এগুলো ম্যাচুরেশন এবং ডিফারেন্সিয়েশন দুটোই ঘটছে। ব্লাস্ট সেল যেগুলো ছিল তাদের কিন্তু ম্যাচুরেশন এবং ডিফারেন্সিয়েশন দুটোই দেখা যাচ্ছে। এই যাদের ম্যাচুরেশন এবং ডিফারেন্সিয়েশন হয় যে সমস্ত সেলের, সেইগুলোকে বলা হয় ব্লাস্ট সেল। আর রেটিকুলোসাইট যেগুলো সাইট হয়ে যায়, রেটিকুলোসাইট যেমন, এটা কিন্তু আর কোনো ম্যাচুরেশন হয় না বা ডিফারেন্সিয়েশন হয় না, ঠিক আছে। সেই জন্যই এটাকে বলা হয় রেটিকুলোসাইট, আর এগুলোকে বলা হয় পুরোনোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট, যাই বলি এগুলোকে ব্লাস্ট সেল বলা হয়। তাহলে আমরা দেখলাম যে আরবিসি কীভাবে তৈরি হচ্ছে। তাহলে একটা ম্যাচিওর আরবিসি কীভাবে তৈরি হয় সেটা আমরা বুঝে গেলাম। এখন আমরা আরবিসি নিয়ে কিছু ইম্পর্টেন্ট কিছু আলোচনা করতে চাই। যেমন কি আমরা সবাই জানি যে আরবিসি হচ্ছে একটা বাইকনকেভ সার্কুলার ডিস্ক। আমি যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল ভিউ, ঠিক আছে। নর্মালি আরবিসি ইজ এ সার্কুলার বাইকনকেভ ডিস্ক, ক্লিয়ার। আর তার সাইজ হয় 7.5 মাইক্রোমিটার, একটু আগেই দেখলাম। আর তার থিকনেস হয় 2 মাইক্রোমিটার, ঠিক আছে। আর লাইফ হচ্ছে 120 দিন, আমরা সবাই জানি। এগুলো আমার নর্মাল ইনফরমেশন যেগুলো আমরা সবাই জানি। এখন আমরা ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেমন কি আরবিসির কী থাকে। আমরা সবাই জানি আরবিসি একটা এক্সট্রা মেমব্রেন থাকে। এখন এক্সট্রা মেমব্রেনটাকে এটার সঙ্গে আটকে রাখতে গেলে কী করতে হয়? কিছু আমাকে পিন আপ করতে হয়, পিন করতে হবে। এরকম কিছু পিন কিন্তু এরকম পিন আপ হয়ে থাকে। এই যে পিনগুলো, এইগুলো হচ্ছে এক প্রকার প্রোটিন, এবং এই প্রোটিনগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে। তাহলে এটা গেলো ইন্টিগ্রাল প্রোটিন। এরপরে কি আছে, এই আরবিসির মেমব্রেনের ঠিক নিচেও কিন্তু কিছু প্রোটিন থাকে। আরবিসি মেমব্রেনের নিচেও কিন্তু কিছু প্রোটিন থাকে। এই যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলোর নাম হচ্ছে অ্যানকাইরিন। কী নাম? অ্যানকাইরিন। এখন এই যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো ছিল আর অ্যানকাইরিন, এই দুটোর মধ্যে যোগ সাধন করে আরও একটা স্পেশাল প্রোটিন। সেই প্রোটিনটার নাম হচ্ছে, এই প্রোটিনটাকে নাম হচ্ছে স্পেকট্রিন, স্পেকট্রিন। তাহলে কি বললাম যে আরবিসির একটা এক্সট্রা মেমব্রেন থাকে, আর এই মেমব্রেনের মধ্যে কিন্তু ইন্টিগ্রেটেড অবস্থায় কিছু প্রোটিন থাকে, সেগুলোকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন বা ইন্টিগ্রেটেড প্রোটিন। ইন্টিগ্রেটেড প্রোটিনের নিচে বা এই যে আরবিসির যে এক্সট্রা মেমব্রেনের ঠিক নিচেও কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোর সঙ্গে এই যে ইন্টিগ্রেটেড প্রোটিন, এদের মধ্যে যোগ সাধন করে অন্য আর একটা প্রোটিন, সেই প্রোটিনটার নাম হচ্ছে স্পেকট্রিন। আর এই নিচে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনের নাম হচ্ছে অ্যানকাইরিন। তাহলে এই যে অ্যানকাইরিন বা স্পেকট্রিন বা ইন্টিগ্রাল প্রোটিন, এই সব প্রোটিনগুলোকে বলা হয় আরবিসির স্ট্রাকচারাল প্রোটিন। কী বলা হয়? স্ট্রাকচারাল প্রোটিন। এই সবগুলোকে বলা হয় স্ট্রাকচারাল প্রোটিন। তাহলে এটা গেলো একটা নর্মাল ফিজিওলজি। এখন যদি কোনো কারণে যদি এই যে প্রোটিনটা আছে স্পেকট্রিন বা অ্যানকাইরিন, এই প্রোটিনগুলো তৈরি হওয়ার জন্য কী হয়? জিনের দরকার পড়ে।
আমার ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। এখন স্পেকট্রিন বা অ্যাঙ্কাইরিন যে জিনগুলো তৈরি করছিল সেই জিনটা যদি কোনো কারণে নন ফাংশনাল জিন হয় বা মিউটেটেড জিন হয় তাহলে কি হবে? তাহলে মানে অ্যানকাইরিন এবং স্পেকট্রিন তৈরি হবে না। আর অ্যানকাইরিন স্পেকট্রিন তৈরি যদি না হয় তাহলে এই যে উপরের সারফেসটাকে নিচের পুরো আরবিসি যে সারফেসটা আছে বা যে মেমব্রেনটা আছে সেটাকে কী হয়, নিচেটার সঙ্গে হুক করে রাখতে সাহায্য করে এই প্রোটিনগুলোই, অ্যাঙ্কাইরিন এবং স্পেকট্রিন। তাহলে যদি এই হুকিংটা যদি না হয় তাহলে কি হবে? তাহলে দেখা যাবে আরবিসি কিন্তু আর এরকম বাইকনকেভ সার্কুলার থাকবে না, তখন আরবিসি কী হবে, আমার স্ফেরিক্যাল হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি যে এই যে এক্সট্রা যে মেমব্রেনটা আছে এই মেমব্রেনটার সঙ্গে আরবিসির নিচে এটা হচ্ছে মেমব্রেন, নিচে কিছু প্রোটিন আছে, তাহলে এই প্রোটিনটার সঙ্গে এই প্রোটিনটার আমার হুকিং করতে হবে, দুটোকে একসঙ্গে ইন্টিগ্রেট করতে হবে, তবে কিন্তু আমার এই মেমব্রেনটা কিন্তু আমার যেরকম থাকার কথা সেরকম থাকবে। যদি কোনো কারণে এই প্রোটিনগুলোই তৈরি না হয় জিনগত কোনো কারণে, কারণ যে জিনটা তৈরি করছে সেই জিনটা হয়তো মিউটেটেড জিন বা নন ফাংশনাল জিন, তার ফলে কি হবে, এই প্রোটিনগুলো তৈরি না হওয়ার ফলে কিন্তু এই যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটা কিন্তু ঘটবে না। আর এই ঘটনাটা না ঘটলেই তখন কিন্তু আরবিসির শেপ আমার বাইকনকেভ সার্কুলার থেকে আমার স্ফেরিক্যাল হয়ে যাবে। আর এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, যে কন্ডিশনটার নাম হচ্ছে স্ফেরোসাইটোসিস। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটাকে বলা হয় হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। বোঝা গেল যে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস কি? স্ফেরিক্যাল সাইজ হয়ে যায় বলে নাম হচ্ছে স্ফেরোসাইটোসিস, এবং এই কারণটা হচ্ছে হেরিডিটারি একটা কারণ, জিনগত একটা কারণ, সেই জন্য এটাকে বলা হয় হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। আরবিসির আরও কিছু শেপ এবং সাইজ নিয়ে গণ্ডগোল হতে পারে, যেমন কি যদি আরবিসির সাইজ ছোট অথবা বড় হয়ে যায় তাহলে আমরা জানি এটাকে বলি কি, আমরা ছোট হয়ে গেলে বলি মাইক্রোসাইটোসিস, বড় হয়ে গেলে বলি ম্যাক্রোসাইটোসিস, ঠিক আছে। আর যদি শেপের পরিবর্তন হয় বাইকনকেভ সার্কুলার থেকে আমার যদি স্ফেরিক্যাল হয়ে যায় তখন আমরা বলি এটা স্ফেরোসাইটোসিস বা হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। এখন আরও কিছু টার্ম নিয়ে আমাদের জানা দরকার, যেমন একটা বলে অ্যানাইসোসাইটোসিস, ঠিক আছে, একটা বলা হয় পয়কিলোসাইটোসিস, এছাড়াও আছে একান্তোসাইট, আরও অনেক কিছু টার্ম আছে, কিন্তু এই দুটো আমাদের খুব বেশি জানা দরকার, অ্যানাইসাইটোসিস এবং পয়কিলোসাইটোসিস। অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে যদি আরবিসির সাইজের কোনো অল্টারেশন হয়, সাইজ ছোট অথবা বড় যদি হয় তখন আমরা সেটাকে বলা হয় অ্যানাইসোসাইটোসিস। আর যদি শেপের কোনো পরিবর্তন হয়, আরবিসির শেপ বাইকনকেভ সার্কুলার ডিস্ক, যদি সেই শেপের কোনো পরিবর্তন হয় তখন আমরা সেটাকে বলব পয়কিলোসাইটোসিস, ঠিক আছে। একান্তোসাইটোসিস আমি এখন বলছি না। তাহলে অ্যানাইসোসাইটোসিস এবং পয়কিলোসাইটোসিসের মধ্যে অনেক সময় গুলিয়ে যায় আমাদের যে কোনটা সাইজ এবং কোনটা শেপ। এখানে মনে রাখবে যে পয়কিলোসাইটোসিস শুরু হয় পি দিয়ে, পি ফর শেপ, তাহলে পি দিয়ে যেটা শুরু হবে সেটা আমার শেপের গণ্ডগোল, আর শেপের গণ্ডগোল হলেই আমরা সেটাকে বলবো পয়কিলোসাইটোসিস, সাইজের গণ্ডগোল হলেই, সাইজের কোনো অল্টারেশন হলে সেটাকে আমরা বলবো অ্যানাইসোসাইটোসিস। আশা করি এটুকু বোঝা গেছে।